শাপলা ফুলের পোকা ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে ধূসর শামিয়ানা। শাপলা ফুলের পোকা ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে ধূসর শামিয়ানা। পাশ দিয়ে পথ গেছে দূরের থেকে দূরে, পাশ দিয়ে পথ গেছে দূরের থেকে দূরে। অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে। বিদেশে ক্যাম্পাসে যখন পথের পাঁচালী দেখতে যাই, আমার সঙ্গী ছিলেন দুই বিদেশি বন্ধু। ছবির এই জায়গাটিতে এসে সবে অপু হাতে হাতে মালার মতো কি একটা ধরেছে, আর ছেলেটিকে উঠে একবার বাইরে যেতে হলো। যতক্ষণে সে ফিরে প্রেক্ষাগৃহে পুনশ্চ আসন নিয়েছে, ততক্ষণে অপুর মালা ছড়া দেখা এবং ফেলে দেওয়ার কাজ সারা। ছেলেটি রুদ্ধশ্বাস তার স্ত্রীকে শুধল, কি হলো, ওটা কি সত্যি সেই মালা? দুর্গা তাহলে সত্যিই চুরি করেছিল? ওর স্ত্রী স্যান্ড্রা এই চৌর্যে সম্যক উদ্বিগ্ন এবং উত্তেজিত। সে যেন ঘরের মেয়ের চুরির লজ্জা ঢাকছে এমনি গলায় ফিসফিসিয়ে বললে, আহ, মালাটা তো পুঁতির জন। জন তখন আমার দিকে তাকিয়ে, কিন্তু ও নিয়েছিল? হ্যাঁ, দুর্গা নিয়েছিল, এবং সত্যজিতের দুর্গা। এই সব বিবেক ভাবনাকে শিরোধার্য করেই কোনো সোনার কৌটোর ভাবনাই মনে আনতে দেয়নি। জন স্যান্ড্রার সেদিনের ব্যবহার না দেখলে আমার খেয়ালই হতো না যে বিভূতিভূষণের গ্রাম থেকে এ ভাবনা কত দূরে, কতখানি ভিন জগতের। তেমনি সর্বজয়ার হাসি কান্না কথা কি আশ্চর্য সুন্দর, কিন্তু কি অসামান্য পরিমিতি সেই হাসির, সেই কান্নার, কথার। কথার চেয়ে কথা না বলাতেই যেন ফুটেছে ওই সর্বজয়া। মাঝে মাঝে নিতান্ত বাধ্য হয়ে চেঁচিয়ে উঠলেও প্রকৃত প্রস্তাবে ধীর সংযত ওই সর্বজয়াকে মনে হয় পরিশীলিত এক মহিলা, গ্রামীণ দারিদ্র্যে যার মহিমা আরও ফুটিয়ে তোলে। চিরকালের সহিষ্ণুতা আর আশার প্রতিমূর্তি ইনি সন্তান প্রসবের পূর্বক্ষণে চেঁচামেচি জুড়ে দেন না। সন্তান হারিয়ে সকলের উপস্থিতি ভুলে ওগো মেয়ের কি হলো গো বলে ডাক ছেড়ে কেঁদে ওঠেন না। অভিশপ্ত ভিটে ছেড়ে যাবার সময়ে পিছুটানের বেদনাই যাকে ব্যাকুল করে। বিদেশে যাওয়ার ভাবি সুখ স্বপ্নের রং ধরে না যার চোখে এতটুকু। কোনোদিন বিন্তি খেলার হার জিত নিয়ে এ সর্বজয়া বোকামি করবেন ভাবা যায় না। কোনো বোকামি বা পলকের জন্য ধান্দাবাজির সঙ্গে এ চরিত্রকে মেলানো শক্ত। ইনি সত্যজিতের হাতের মাতৃমূর্তি। এর অন্য একটি চেহারা ফুটেছে কাঞ্চনজঙ্ঘায় মায়ের রূপে। সম্পূর্ণ ভিন্ন রকম সেই সমস্যা মায়ের, কিন্তু ধৈর্য, স্থৈর্য, আত্মমর্যাদা একই ধাঁচের। কথাগুলি বলেছেন মানসী দাশগুপ্ত, তার ছবির নাম সত্যজিৎ বইতে। নমস্কার, আজ আমরা কথা বলবো 1955 সালে সত্যজিৎ রায়ের তৈরি করা সেই
মাস্টারপিস পথের পাঁচালী চলচ্চিত্রটি সম্পর্কে। জেনে নেব নানান জানা অজানা কাহিনী। সত্যজিৎ রায় এসে দাঁড়ালেন, আর এই সমস্ত ধাঁচ এবং ছাঁচ অবান্তর হয়ে গেল। এই নিঃশব্দ বিপ্লবের ধাক্কা বড় কম নয়। তিনি নিজেই দিয়েছেন এই ঠেলা, কিন্তু এর বেগ কত দূরে পৌঁছতে পারে তা তিনি নিজেও হয়তো এখনো পুরোপুরি জানেন না। চলচ্চিত্র বিশারদেরা নানাভাবে তাঁর অনন্যতার কথা বলাবলি করলেও এই কথাগুলি এখনো প্রভূত পরিমাণে না বলা রয়ে গেছে। ঘটেছিল পরপর কতকগুলো ঘটনা। সত্যজিৎ তাঁর পথের পাঁচালী নিয়ে এলেন, কোনো প্রযোজকের নাম নেই, চিহ্ন নেই, শুধু পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অর্থানুকূল্য স্বীকৃতি নিয়ে পর্দায় উঠে এলো বাংলা কাহিনী চিত্র। ছবিতে অভিনেতা জুটি বলে তেমন কিছু তো নেই। যাঁরা নতুন মুখ দেখিয়েছেন তাদের পেশাদার চিত্রতারকা হয়ে ওঠার বদ্ধপরিকর শপথ আছে বলেও মনে হয় না। অথচ সকলেরই কি অসামান্য দক্ষতা! শুধু মঞ্চদক্ষ চুনিবালা কিংবা কানু বন্দ্যোপাধ্যায় নন, কাঁচি হাতে, ক্যামেরা হাতে, বাজনা হাতে, ছায়াতে, অন্ধকারে কিংবা মিষ্টির বাঁক কাঁধে ছবির ফ্রেমে প্রকাশ্যে যে যেখানে যেমনভাবে দাঁড়িয়েছেন, সকলে যেন সত্যজিৎ রায়ের হয়ে দাঁড়িয়েছেন। আর সত্যজিৎ রায় দাঁড়িয়েছেন এই প্রত্যেকটি মানুষের হয়ে পথের পাঁচালীতে। এই যে বিশেষ কোনো ভূমিকায় চরিত্রাভিনেতা না হয়েও সকলের ভিতরে হয়ে ওঠা, সকলকে নিজের মতো করে তোলা, যেমন করে কথাশিল্পী কি চিত্রশিল্পী সৃষ্টি করে তোলেন নিজের জগৎ, তেমনি সৃজনের ছন্দ চলচ্চিত্রে এনে দিলেন সত্যজিৎ রায়। পরিচালকেরা কথা অতঃপর সাধারণ দর্শকদের বাক্যালাপের অংশ হয়ে উঠেছে বিনা বাধায়। কিন্তু আরও একটা ঘটনা এরই সঙ্গে ঘটে গিয়েছে। নতুন পরিচালকের কথা উঠলেই তখনই সত্যজিৎ রায়ের আয়নায় মনে মনে প্রতিফলিত করার অভ্যাস হচ্ছে এই ঘটনার ফল। জেনে নেব পথের পাঁচালীর নানা জানা অজানা কাহিনী, যেগুলি ব্যাকগ্রাউন্ডে তাদের রোল প্লে করেছে। সোমনাথ রায় সংকলিত হাসি গল্পে সত্যজিৎ বই থেকে কিছু টুকরো দৃশ্য। তখন পথের পাঁচালীর জন্য হন্যে হয়ে প্রডিউসার খুঁজে বেড়াচ্ছেন সত্যজিৎ, সাথে কমিক্সের ঢঙে পরপর ছবি সমৃদ্ধ চিত্রনাট্যের খাতা। কিন্তু প্রডিউসারদের চিত্রনাট্য শোনানোর অভিজ্ঞতা হলো ভয়াবহ। খুব কম প্রযোজকই ভালো গল্প শুনিয়ে হন। সেটা তখনই সত্যজিৎ হাড়ে হাড়ে বোঝেন। গল্প শোনার শেষে সশব্দে হাই তুলে, "তাহলে আপনার ছবিতে গান নেই?" এই উক্তি চিত্রনাট্যকার সত্যজিতের প্রত্যাশায় কী পরিমাণ ঠান্ডা জল ঢালত, সেটা যার অভিজ্ঞতা হয়নি তিনি বুঝবেন না। এই রকমই এক প্রডিউসার কুমুদ বন্ধু দাসকে সত্যজিতের সব ছবির, চিড়িয়াখানা বাদে, প্রোডাকশন ম্যানেজার অনিল চৌধুরীর বন্ধু, চিত্রনাট্য শুনিয়ে সত্যজিৎ চলে আসার পর বিস্মিত অনিল চৌধুরী জিজ্ঞাসা করলেন, "গানের সুযোগ কোথায় হে?" কুমুদবাবু বললেন, "কেন? দুর্গা ওই রকম মাঠে মাঠে ঘুরত, একটা গান গাইতে পারে না?" একবার দিল্লিতে এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চায়ের আসরে এক বিদেশি খ্যাতনামা চলচ্চিত্র সমালোচক সর্বজয়া করুণা বন্দ্যোপাধ্যায়কে দেখে খুবই উচ্ছ্বসিত হয়ে উঠলেন।
করুণার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, তুমি হচ্ছ একটা মনুমেন্ট। করুণা ভীষণ হেসে উঠে বললেন, ঠিক বলেছ, মনুমেন্ট তৈরি হয় মৃত লোকের জন্য, আমিও তো মরে গেছি। ভদ্রলোকও খুব হাসলেন। কথায় বার্তায় করুণা খেয়ালই করেননি যে সমালোচক ভদ্রলোক তার হাতটা ধরেই আছেন অনেকক্ষণ। সত্যজিৎ রায়ও খুব কাছেই ছিলেন। সমালোচক ভদ্রলোক অন্যদিকে গেলে সত্যজিৎ করুণাকে বললেন, ও কিন্তু লোক মোটেই সুবিধার নয়, ওকে বেশি পাত্তা দিলে নিজেই বিপদে পড়বে। মুহূর্তে করুণা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ে গেল চারুলতা, মহানগর প্রভৃতি স্ত্রী স্বাধীনতা নিয়ে বানানো সত্যজিৎ রায়ের ছবিগুলির কথা। বোড়াল গ্রামে পথের পাঁচালীর শুটিং হবে। এক শীতের সকালে লটবহর নিয়ে গ্রামের রাস্তা দিয়ে শুটিংয়ের দল স্পটের দিকে চলেছে। এমন সময় কেউ চেঁচিয়ে উঠল, ফিল্মের দল এসেছে, বল্লম নিয়ে লাফিয়ে পড়ো সব, বল্লম নিয়ে লাফিয়ে পড়ো। ভদ্রলোক হচ্ছেন গ্রামের সুবোধদা। বছর 10 যাবৎ বিকৃত মস্তিষ্ক, কাউকে নাকি বিশ্বাস করেন না ইনি। ফিল্মের দলকে তো নয়ই। পরে অবশ্য সত্যজিতের সঙ্গে ভদ্রলোকের রীতিমতো হৃদ্যতা জন্মেছিল। শুটিংয়ের অবসরে তার ঘরের দাওয়ায় বসে সত্যজিৎ গল্পগুজব করতেন। গল্পের বিষয়বস্তু অবশ্য এক, বোড়ালের লোক সবাই খুব শঠ এবং সুবোধবাবুকে ঠকাচ্ছে নানাভাবে। একদিন সত্যজিৎকে বললেন, মনে করুন 10 জন লোক অমাবস্যার রাত্রিরে সার বেঁধে গাঁয়ের রাস্তা দিয়ে যাচ্ছে। বাতি নেই কারো হাতে, সব কঞ্জুস তো। সামনের লোকটি একটি খানায় পড়লেন, পড়ে আবার সামলে নিয়ে উঠে চলতে লাগলেন, কিন্তু পেছনের লোককে সাবধান করলেন না। এইভাবে একে একে 10 জনই খানায় পড়ল, কিন্তু পাছে পরোপকার হয়ে যায়, তাই কেউ টু শব্দটি করল না। এই হলো বোড়ালের লোক। সত্যজিৎ রায় অনেক বয়স অবধি বাংলা সাহিত্যের সঙ্গে বিশেষ পরিচিত ছিলেন না। মাটির ভেঁপুর প্রচ্ছদ ও সংকলনের অলঙ্করণের জন্য তিনি বিভূতিভূষণের পথের পাঁচালী প্রথম পড়েন। সিগনেট প্রেসের সুপ্রসিদ্ধ DK অর্থাৎ দিলীপ কুমার গুপ্ত এর কথা শুনে সত্যজিৎকে বলেছিলেন, সুকুমার রায়ের ছেলে হয়ে এই কথা বলছো? তারপরই DK তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি বইটি সত্যজিৎকে উপহার দেন। উপহারপত্রে তিনি লিখেছিলেন, সাহিত্যে গোল্লা জ্ঞানী সত্যজিৎ রায়কে। বোড়ালে পথের পাঁচালীর শুটিং চলার সময় প্রোডাকশন ম্যানেজার অনিল চৌধুরীকে খুব ভোরে উঠতে হতো, কিন্তু অনিলবাবুর অ্যালার্ম ঘড়ি ছিল না। সকালে ওঠার জন্য উনি ভাবলেন, রাত্রে খুব করে জল খেয়ে শুলে নিশ্চয় ভোরের দিকে ঘুম ভেঙে যাবে। কিন্তু এই পদ্ধতিতে নানা রকম শারীরিক বিপত্তি হতে শুরু করলো। তখন ইউনিটের ট্যাক্সি ড্রাইভার বচন সিং বুদ্ধি দিল, রাত্রে ওই গাড়িতেই শুয়ে থাকতে। মাঝরাতে ট্রাম চলা বন্ধ হয়ে গেলে বচন সিং ওই গাড়িটা টালিগঞ্জ ব্রিজের নিচে ঠিক ট্রাম লাইনের ওপর রেখে দিত। ভোর 4টের সময় ট্রাম এসে ক্রমাগত ঘণ্টা দিয়ে ও প্রচণ্ড গালাগাল দিয়ে অনিল চৌধুরী ও বচন সিংকে জাগিয়ে দিত। পথের পাঁচালীতে ইন্দিরের শবযাত্রার দৃশ্যটি ছবির শেষের দিকে তোলা হয়েছিল। ভোর 5টায় মেঠো রাস্তায় শটের তোড়জোড় করতে করতে ট্যাক্সিতে যখন চুনিবালা দেবী এসে উপস্থিত হলেন, তখনও তিনি জানেন না কোন দৃশ্যের জন্য তাকে আনা হয়েছে। কোনো রকমে সাহস সঞ্চয় করে সত্যজিৎ তার কাছে প্রস্তাবটি পারতেই চুনিবালা এক কথাতেই রাজি।
বাঁশের খাটে মাদুর বিছিয়ে ইন্দির ঠাকরুনকে শুইয়ে রাজুর কাছ থেকে ভিক্ষে করে পাওয়া চাদরখানা দিয়ে তাকে আষ্টেপৃষ্ঠে মুড়ে দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো। তারপর ক্যামেরার জন্য একটি রিহার্সাল করে সব যাত্রা শুরু করা হলো। শট শেষ হয়ে যাবার পর খাট শুদ্ধ মাটিতে নামানো হয়েছে, দড়ির বাঁধন খুলে দেওয়া হয়েছে, কিন্তু চুনিবালা দেবী আর নড়েন না। ইউনিটের সবাই পরস্পরের মুখ চাওয়াচাই করছে। ব্যাপার কি? সত্যজিৎবাবুরও বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। হঠাৎ শোনা গেল চুনিবালা দেবী বলছেন, শট হয়ে গেছে? কই, আমাকে তো কেউ বলেনি, আমি তাই মরা হয়ে পড়ে আছি। পথের পাঁচালীরও আগে রবীন্দ্রনাথের ঘরে বাইরে নিয়ে ছবি করার উদ্যোগে মেতে উঠেছিলেন সত্যজিৎ। পশ্চিমবঙ্গ সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় চেয়েছিলেন, যেহেতু পথের পাঁচালী সরকারি প্রযোজনায় তৈরি হচ্ছে, তাই ছবিটির শেষ দৃশ্যটা বেশ সুখী সুখী একটা দৃশ্য হোক। তার থেকেও বড় কথা, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের খানিকটা প্রচারও যেন থাকে। কিন্তু এর কোনোটাই সম্ভব ছিল না। তাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসকে অবমাননা করা হবে, এমনই একটি কথা স্পষ্ট করে পরিচালক সত্যজিৎ রায় জানিয়ে দিয়েছিলেন। কথাটা শুনে বিধান রায় তাঁর স্বাভাবিক গাম্ভীর্যকে বজায় রেখে হুকুম দিলেন বিভূতিবাবুকে ডেকে পাঠানোর জন্য। আসলে তিনি ছিলেন শিল্প সাহিত্য থেকে একটু দূরের মানুষ, জানতেন না বিভূতিভূষণ তখন পরলোকে। শেষ পর্যন্ত প্রচার অধিকর্তা মিস্টার মাথুরি তাঁকে বলেছিলেন। বিধান রায়ও ওই ব্যাপারে আর কিছু বলার চেষ্টা করেননি। পথের পাঁচালী তৈরির সময় যেমন সত্যজিৎ রায় তাঁর শান্তিনিকেতনে লব্ধ শিক্ষার কারণে শিল্প ভাবনায় সমৃদ্ধ ছিলেন, তেমনি ছবির শুটিংয়ের টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলি সম্বন্ধে একেবারেই অনভিজ্ঞ। দৃশ্যমান জগৎকে এক নতুন চোখে দেখার সুযোগ এবং শিক্ষা সত্যজিৎ শান্তিনিকেতনে পেয়েছিলেন। পথের পাঁচালীতে দুর্গার বৃষ্টিতে ভেজার আগে ছিপধারী টেকো লোকটার মাথায় বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্যটি দেখাবার কিংবা সেসব ভাবনার কথা আদৌ তাঁর মনে উদয় হতো না, যদি না তিনি কলা ভবনের ছাত্র হিসেবে নন্দলাল, বিনোদবিহারী এবং পরোক্ষে রামকিঙ্করের সান্নিধ্যে আসতেন। আবার অনভিজ্ঞতার কারণে পথের পাঁচালীতে প্রায় ৭৫,০০০ ফিট শ্যুট করতে হয়েছিল। গোড়ার দিকে দু একটা ছবিতে তাঁর অসুবিধা থেকেই গিয়েছিল, পরের দিকে অবশ্য সত্যজিতের অভিজ্ঞতা বাড়ে এবং মোটামুটি 4:1 অনুপাতে শ্যুট করা অংশ সীমাবদ্ধ রাখতেন। ২.৫ বছর ধরে পথের পাঁচালী তৈরি হয়েছে। তখনও সত্যজিৎ রায় বিজ্ঞাপন এজেন্সি কিমার কোম্পানির চাকুরে। কোম্পানির ম্যানেজাররা ছবি তৈরির সময় যথেষ্ট সহানুভূতি দেখিয়েছেন, কিন্তু কখনো পুরো মাইনে, কখনো হাফ পে, কখনো একেবারেই উইদাউট পে। শেষ পর্বে ম্যানেজার নিকলসন ছবিটার কিছু দেখলেন, খুব তারিফ করলেন, অভয় দিয়ে চালিয়ে যেতে বললেন। কানে যখন পথের পাঁচালী বেস্ট হিউম্যান ডকুমেন্ট পুরস্কার পেল, তখন নিকলসন লিখলেন সত্যজিৎকে, এই ছবি তৈরির পিছনে যে হিউম্যান ডকুমেন্ট আছে তা আমি নিজের চোখে দেখেছি।